শীতের রাত মানে নীরবতা, কুয়াশার চাদর, দূরের বাঁশবনের ভেতর থেকে ভেসে আসা অদ্ভুত শব্দ আর মানুষের মনের ভিতরে জমে থাকা এক রাশ ভয়। আমি আজ যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা আমারই গ্রামের এক পরিচিত লোক সিরাজুল ভাই নিজের মুখে আমাকে বলেছিলেন। সবকিছু এমনভাবে ঘটেছিল যেন বাস্তব আর অবাস্তবের মাঝের দেয়ালটা হঠাৎ করেই ভেঙে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল প্রায় ৮-১০ বছর আগে আমাদের গ্রাম চান্দিপুরে। গ্রামটা অত ঘনবসতিপূর্ণ নয়, তবে শীতকালের সন্ধ্যা নামলেই যেন পুরো এলাকা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা এমন ঘন হয়ে আসে যে হাত সামনে তুললে নিজের আঙুল পর্যন্ত ঠিকমতো দেখা যায় না। এই পরিবেশেই গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, সবার কাছে পরিচিত কাদের চাচার চায়ের দোকান নামে। দিনের বেলা দোকানটা জমজমাট থাকলেও রাত বাড়ার সাথে সাথে দোকানটা হয়ে উঠত খুব নির্জন। শুধু যারা একটু আড্ডা মারতে ভালোবাসত কিংবা কেউ দূর পথ থেকে ফেরার সময় একটু উষ্ণতার খোঁজে ঢুকি মারত, তারা ছাড়া আর কেউ থাকত না। সিরাজুল ভাই তখন বয়সে তরুণ, হাল চাষ করতেন, আর মাঝে মাঝে রাতে মাঠ থেকে ফিরতে ফিরতে ক্লান্ত হয়ে কাদের চাচার দোকানে বসে চা খেতেন। হ্যাঁ, ঘটনাটা যে রাতে ঘটেছিল সেই রাতটা ছিল জ্যৈষ্ঠ মাসের শীতের শেষ দিকের মতো ঠান্ডা। সারা গ্রাম যেন কুয়াশার ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। রাত তখন প্রায় 10:30। একটু আগেই নাকি সিরাজুল ভাই চাষের কাজ সেরে ফিরছিলেন। বাড়ি থেকে দোকানের দূরত্ব খুব বেশি না, কিন্তু সেই রাতে তাকে মনে হচ্ছিল রাস্তা যেন অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে গেছে। চারিদিকে এমন নিস্তব্ধতা যে খালি নিজের হাঁটার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। কাদের চাচার দোকানের কাছে পৌঁছাতেই তিনি দেখতে পেলেন দোকানটা আধা খোলা। দরজার কাঁচটা কুয়াশার কারণে ভিজে একেবারে অস্পষ্ট। ভিতর থেকে খুব ম্লান একটা আলোর আভা বের হয়ে আসছে। এমন আলোর দিকে তাকালে সবসময় অদ্ভুতভাবে মনে হয় যেন কেউ আছে, কিন্তু আবার মনে হয় কেউ নেই। সিরাজুল ভাই দরজা ঠেলে ভেতরে ঢোকার আগে কেমন যেন দ্বিধায় পড়ে গেলেন। মাথার মধ্যে একটা অচেনা ভয় জমতে লাগল, যেন কেউ তাকে দেখছে, কিন্তু তখনও তিনি কারণটা বুঝতে পারেননি। দরজা খুলতেই টুং টাং করে হালকা শব্দ হলো। ভেতরে ঢোকার পর তিনি দেখলেন কাদের চাচা নেই, অথচ দোকানটা খোলা, আলো জ্বলছে, এমনকি চুলাটাও জ্বলছে, যেন অল্প আগেই কেউ চা বানিয়ে উঠে গেছে। সিরাজুল ভাই একটু অবাক হয়ে উঠে গেলেন। চাচা, কাদের চাচা? কোনো সাড়া নেই। তিনি ভাবলেন দোকান পেছনের দিকে হয়তো চাচা যাবে এসছে, বা নামাজের জন্য পাশের মসজিদে গেছে। তিনি একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলেন, কিন্তু সমস্যাটা তখনই শুরু হলো। প্রথমে তিনি শুনলেন চুলার কাছে রাখা মাটির কেটলি থেকে টুপ টুপ করে পানি পড়ার শব্দ হচ্ছে। স্বাভাবিক, শীতের মধ্যে এমন অনেক সময় হয়। কিন্তু একটু পরেই শব্দটা বদলে গেল। শুরু হলো খটখট। মনে হচ্ছিল দোকানের টিনের ছাউনি বা দরজায় কেউ ধীরে ধীরে আঙুল বুলিয়ে যাচ্ছে। সিরাজুল ভাই ভাবলেন কুয়াশা আর বাতাসের কারণেই টিনগুলো শব্দ করছে, কিন্তু চারিদিকে এত নিস্তব্ধতা যে বাতাসের সামান্য ইশারা হলেও সব বোঝা যেত। তিনি উঠে দাঁড়ালেন, দরজার দিকে এগোতে গেলেন। ঠিক তখন দোকানের পেছন দিক থেকে কারো হাসির মতো একটা শব্দ ভেসে এলো, কিন্তু শব্দটা মানুষের নয়। হালকা, ভাঙা, গলার ভেতর থেকে বের হওয়া ঠান্ডা হাসি, যেন কেউ দীর্ঘদিন কথা বলেনি, আবার হাসতেও ভুলে গেছে। সিরাজুল ভাই থমকে দাঁড়িয়ে গেলেন। চোখের সামনে কুয়াশা ঘন, আলো ম্লান, আর দোকানের প্রতিটি বস্তু অদ্ভুতভাবে স্থির। আরও অদ্ভুত হল, সেই হাসিটার ঠিক পরেই দোকানের চুলায় থাকা চায়ের পাতিলটা নিজে থেকেই টনটন করে কাঁপতে লাগল। গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। তিনি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালেন।
মনে মনে দোয়া পড়ছিলেন, ঠিক তখন দোকানের পেছনের অন্ধকার কোণ থেকে একটা ছায়া নড়ল। না, মানুষ নয়। মানুষ হলে এরকম অস্বাভাবিক লম্বা পাতলা ছায়া হয় না। ছায়াটা যেন মেঝে থেকে উঠে গিয়ে দেয়ালের উপর লম্বা হয়ে টান টান অবস্থায় দাঁড়িয়ে গেল। কুয়াশার মলিন আলোয় দেখা গেল দুটি লালচে বিন্দুর মতো আলো, যেন চোখ। সিরাজুল ভাইয়ের কণ্ঠ শুকিয়ে গেল, শরীর জমে গেল, কিন্তু চোখ আটকে রইল সেই ছায়াটার দিকে। ঠিক তখন ছায়াটা ফিসফিস করে বলল, তোকে তো আমি চিনি। গলার স্বরটা যেন মাটির নিচ থেকে উঠে আসছে, ধোঁয়ার মতো পাতলা, কিন্তু কানে লাগলে কেঁপিয়ে দেয়। সিরাজুল ভাই হঠাৎ এক ধাপ পিছিয়ে গেলেন, দোকানের দরজা ঠেলে বেরিয়ে যাবেন। এই সময় দোকানের বাইরে থেকে আসল কাদের চাচার ডাক শোনা গেল। কে রে সিরাজুল, তুই নাকি? দোকানের ভেতরে কি করছিস? ডাকটা যতটা স্বস্তি দেওয়ার কথা ছিল, ঠিক ততটাই অদ্ভুতভাবে ভয় বাড়িয়ে দিল। কারণ ডাকটা আসার সাথে সাথে দোকানের ভেতরের সেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল, যেন মুহূর্তে মিলিয়ে গেল কুয়াশার ভেতর। সিরাজুল ভাই লোকজন ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে এলেন। দোকানের সামনে সত্যি কাদের চাচা দাঁড়িয়ে আছেন, হাতে ঝুড়ি। দেখাচ্ছে তিনি বাজার থেকে ফিরছেন। কিন্তু সিরাজুল ভাইয়ের মাথায় তখন অন্য প্রশ্ন। যদি চাচা বাইরে ছিল, তবে দোকানের ভেতরে ছায়াটাকে, চুলা কে জ্বালালো, পাতিল কেন ফুটছিল, আর তোকে তো আমি চিনি, এই কথা কে বলল? কাদের চাচা বিস্মিত হয়ে বললেন, দোকান তো আমি বন্ধ করে গেছিলাম, ভেতরে আলো জ্বলছে কেন? বাকি রাতটা সবাই মিলে জেগেছিল। দোকানের ভেতর খুঁজেও পাওয়া গেল না কোনো মানুষের চিহ্ন, পায়ের ছাপ বা সেদিনের অদ্ভুত ঘটনার একটাও ব্যাখ্যা। কিন্তু সিরাজুল ভাইয়ের মনে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল সেই ভাঙা কণ্ঠের ফিসফিসানি, তোকে তো আমি চিনি। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষজন শীতের রাতে কাদের চাচার দোকানের দিকে একা একা যেতে ভয় পায়। কেউ কারো সামনে বলতে না পারলেও সবাই মনে মনে অনুভব করে, ওই দোকানটা রাতে একা থাকে না, কিছু একটা থাকে যে মানুষের মতো নয়, কিন্তু মানুষের স্মৃতি ধরে রাখতে জানে। কাদের চাচার দোকানে সেদিন যা ঘটেছিল, সেটা শুধু সিরাজুল ভাই নয়, পুরো গ্রামেই আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, কেউই উচ্চস্বরে ভয় পাওয়ার কথা স্বীকার করছিল না। গ্রামে এমনই হয়, মানুষ ভয় পেলেও হাসতে হাসতেই বলে, আরে ওসব কিছু না, কুয়াশায় ভুল দেখছে। কিন্তু গভীর রাতে যখন মসজিদের মিনার থেকে আজানের শব্দও কুয়াশার ভেতর হারিয়ে যায়, তখন সবার মনেই সেই ঘটনাটা ভেসে ওঠে। সিরাজুল ভাই সেদিন রাতে বাড়ি ফেরার পর সারা রাত ঘুমোতে পারেননি। চোখ বন্ধ করলেই দোকানের ভিতরের অন্ধকার কোণটা মনে পড়ছিল, মেঝে থেকে উঠে দাঁড়ানো লম্বা বিকৃত ছায়া, আর সেই অমানসিক ফিসফিসানি, তোকে তো আমি চিনি। এই কথাটাই তাকে সবচেয়ে বেশি ভীত করছিল। কেন চেনার কথা বলবে? ছায়াটা কি সত্যিই তাকে চিনত? কোথা থেকে চিনত? এদিকে কাদের চাচাও অস্বস্তিতে ছিলেন। দোকানটা তিনি বহু বছর ধরে চালাচ্ছেন। তার দোকানেই যদি এইরকম অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে মানুষ আসবে কি করে? গ্রামের বয়স্করা ভোরের আলো উঠলেই চাচার দোকানে জড়ো হয় চা, রুটি আর গরম বাতাসের জন্য। কিন্তু রাতের দোকান এখন মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। পরদিন সকালে কাদের চাচার দোকান খুলতেই গ্রামের ২-৩ জন এসে দাঁড়াল। মোহরম আলী, হাফিজ আর সালমা খালা। তারাও শুনে এসেছে আগের রাতের কাহিনী। মোহরম আলী বলল, চাচা, তুমি তো বললে দোকান বন্ধ করে গেছিলে, তাহলে ভেতরের আলো জ্বলল কেমনে? কাদের চাচা মাথা নেড়ে বললেন, এটাও আমি বুঝিনি, পাতিলও গরম ছিল। আমি তো বের হয়েছিলাম বাজারে যেতে, চুলা নিভাইয়া। হাফিজ একটু নিচু গলায় বলল, একটা কথা কইতে চাই, কিন্তু হাসবেন না। সবার দৃষ্টি একসাথে ওর দিকে ঘুরল। ও বলল, গত ২ সপ্তাহে রাতে এই এলাকার কুকুরগুলো অদ্ভুত আচরণ করতেছে।
হঠাৎ হঠাৎ ওই দোকানের দিকে তাকাইয়া গড়গড় করে ডাকতাছে। রাস্তায় কেউ নাই, তাও দাঁত বের কইরা ঘেউ ঘেউ। কাদের চাচা গম্ভীর হয়ে গেলেন, বললেন, কুকুর যা দেখে মানুষ দেখে না, এই কথাটা আগে অনেকবার শুনছি। বললেন, সালমা খালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই দোকানটার জায়গাটা আগে কুতুবালির জমি ছিল, তার মাইয়া রহিমা নাকি এখানেই। কথা শেষ করার আগেই চাচা বললেন, এসব পুরাণ কথা তোলায় লাভ নাই। কিন্তু সিরাজুল ভাই, যিনি দোকানে সেই সময় এসে দাঁড়িয়েছিলেন, তার মনে কথাটা আটকে গেল। রহিমা নাকি এখানেই। সিরাজুল ভাই রহিমাকে চিনতেন, ছোটবেলায় একই স্কুলে পড়তেন। রহিমা মারা গিয়েছিল খুব অদ্ভুতভাবে, একেবারে রাতের সময়। তার মৃত্যুর রহস্য কেউ কখনো পরিষ্কার করে বলতে পারেনি। গল্পটা এখান থেকেই ঘোরালো হতে শুরু করে। সন্ধ্যা নামলেই ভয় বাড়তে থাকে। ঘটনার পর দিন রাত সমগ্র গ্রামে কুয়াশা আরও ঘন হয়ে নেমেছে। বাতাস একেবারে থেমে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি এলাকাটাকে চেপে ধরেছে। রাতে গ্রামের অনেকেই দোকানের দিকে যাওয়া কমিয়ে দিয়েছিল, কিন্তু সিরাজুল ভাই শুধু নিজের সন্দেহ দূর করার জন্য দোকানে গেলেন। নিজের ভয়টাকে জয় করতে চান। যে ছায়াটা তাকে চেনে বলে দাবি করেছিল, সেই ছায়াটা যদি সত্যি রহিমার সাথে জড়িত হয়, তাহলে রহস্যটা জানতে হবে। দোকানের সামনে পৌঁছাতেই তিনি লক্ষ্য করলেন, কাদের চাচা দোকান আগেভাগেই বন্ধ করে দিয়েছেন। দোকানের সামনে তালা ঝুলছে। সিরাজুল ভাই একটু বিরক্তই হলেন। ঠিক তখন হঠাৎ দোকানের ভিতর থেকে টুপ করে একটা আওয়াজ এলো, যেন মাটির কাপে কেউ ধাক্কা খেল। তালা লাগানো দোকানের ভিতর থেকে শব্দ আসছে। সিরাজুল সারা শরীরে শীতল স্রোত অনুভব করলেন। চাচাকে ডাক দেবেন কিনা ভেবে পিছনে তাকাতেই দেখলেন, কাদের চাচা দোকানের পাশে দাঁড়িয়ে আছেন, যেন অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছেন। চাচা, ভেতরে কেউ আছে? চাচার মুখ বিবর্ণ। তিনি নিচু গলায় বললেন, ভেতরে গেলে দেখা যায়, কিন্তু আমি আর সাহস পাই না। সিরাজুল এগিয়ে গেলেন, ডাকলেন, কেউ আছেন? কোনো উত্তর এলো না, বরং দোকানের কাঠের কাউন্টারটা খটখট শব্দ করে নিজে থেকেই কাঁপল। চাচা বললেন, সিরাজুল, এসব ছায়ড়া দে, চল বাড়ি যাই, রাতে দোকানের সামনে থামিস না। কিন্তু সিরাজুলের মন মানল না। সে দোকানের চারদিকে ঘুরে দেখল, জানালা বা দরজার ফাঁক দিয়ে কিছু দেখা যায় কি না। একটা জানালার ফাঁক দিয়ে মাথা নিচু করে তাকাতেই হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটল। জানালার ঠিক ওই পাশে অন্ধকারের ভিতর থেকে দুটো লাল আলো তার মুখোমুখি জ্বলে উঠল। হঠাৎই, একদম কাছে, যেন কেউ জানালার ঠিক সামনে দাঁড়িয়েছিল। সিরাজুল ভয়ে পিছিয়ে পড়ে গেল। দম বন্ধ হয়ে আসছিল। পেছন থেকে কাদের চাচা দৌড়ে এসে তাকে ধরে ফেলল। তুই কি দেখছিস? সিরাজুল কাঁপা কণ্ঠে বলল, চাচা, চোখ, দুটো লাল চোখ। ঠিক তখন দোকানের ভিতর থেকে সেই বিকৃত ফিসফিসানি আবার ভেসে এলো। তোকে তো আমি চিনি, আরও ভালো করে চিনি। এইবার কণ্ঠটা আগের চাইতে পরিষ্কার, আরও কাছের, আরও শীতল। তারপর হঠাৎ দোকানের ভিতর টিনের আলমারিটা জোরে ধাম করে পড়ে গেল। মানুষের পায়ের মতো শব্দ নয়, বরং এমন যেন কেউ অমানসিক শক্তি দিয়ে পুরো আলমারিটা ছুঁড়ে ফেলল। চাচা আতঙ্কে পিছিয়ে গেলেন, বললেন, আমরা এখান থেকে যাই এখনই। কিন্তু ঠিক যখন দুজন দ্রুত হাঁটতে শুরু করেছেন, তখনই পেছন থেকে ভেসে এলো আরেকটা শব্দ। এবার মানুষের স্বাভাবিক কণ্ঠ, মেয়েলি কণ্ঠ। সিরাজ, তুই আমাকে চিনিস না? সিরাজুল থেমে গেল। সারা পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কাদের চাচা চিৎকার করে বললেন, পিছনে তাকাস না, দৌড়! সিরাজ আর এক সেকেন্ডও নষ্ট করল না। দুজন প্রাণপণে দৌড়ে গ্রামের ভেতর ঢুকে পড়লেন। কিন্তু দৌড়াতে দৌড়াতেও সিরাজুলের মনে শুধু একটা কথাই ঘুরছিল, রহিমা নামের সেই মেয়েটা, যে অনেক বছর আগে এই জায়গার কাছেই মারা গিয়েছিল, তিনিই কি ওই অন্ধকার থেকে ডাকছিল? এই প্রশ্নের উত্তর তারা তখনও জানত না। কিন্তু ভয়,
ভয় তখন তাদের শরীরে পাকাপাকি জায়গা করে নিয়েছে। ওই রাতের পরের ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ছায়াটা এবার শুধু দোকানে নয়, সিরাজুলের স্বপ্নেও দেখা দিতে শুরু করে। সেই রাতে দৌড়ে বাড়ি ফেরার পর সিরাজুল ভাই আর কাদের চাচা দুজনেরই শরীর যেন একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। চাচা তো দরজা লাগিয়েই চুপ করে বসে নইলেন, আর সিরাজুল ভাইয়ের মনে তখনও ঘুরছিল সেই মেয়েলি কণ্ঠ, সিরাজ, তুই আমাকে চিনস না। এই কণ্ঠটা কোনো অজানা ছায়ার নয়, কোনো অদ্ভুত প্রাণীর নয়, এটা নিঃসন্দেহে ছিল মানুষের কণ্ঠ, আর সেই মানুষটা ছিল রহিমা। রহিমার স্মৃতি। রহিমা ছিল সিরাজুল ভাইদেরই বয়সী, একসময় তারা একই স্কুলে পড়ত, গ্রামের সবার পরিচিত মুখ, কিন্তু সে মারা গিয়েছিল কিশোর বয়সে, খুব অদ্ভুতভাবে। হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। 2 দিন পর পাওয়া যায় তার নিথর দেহ, ঠিক সেই জায়গাতেই যেখানে এখন কাদের চাচার দোকান দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ তখন বলেছিল, খারাপ সময়, খারাপ জায়গা, ভুল সময়ের ছায়া লাগছে। পোস্টমর্টেম হয়নি, কারণ রাতে পাওয়া মৃতদেহ কেউ স্পর্শ করতে চায়নি। সকাল হলে কবর দিয়ে সবাই চুপ। ঘটনাটা ধীরে ধীরে হারিয়ে যায় গ্রামের স্মৃতিতে, কিন্তু সিরাজুল কখনো ভুলতে পারেনি। ঘটনার পরদিন গ্রামের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে উঠল। লোকজন কাদের চাচার দোকান পাশ কাটিয়ে অন্য দোকানে চা খেতে শুরু করল। চাচার মুখে হাসি নেই, চোখে ঘুম নেই। হাফিজ এসে বলল, চাচা, তোর দোকানটা রাতে একা থাকলে সমস্যা করছে মনে হয়, সামনে টর্চ লাইট জ্বালিয়ে রাখ। চাচা হেসে বললেন, টর্চ লাইট কি ভূতের ভয় পাইব? কিন্তু তার হাসিটা নিস্তেজ, জোরহীন। এদিকে সিরাজুল ভাইও খুব বিপদে পড়লেন, কারণ সেই রাত থেকে তিনি আর স্বাভাবিক ঘুমোতে পারছেন না। চোখ বন্ধ করলেই সেই লালচে চোখ, বিকৃত ছায়া আর রহিমার কণ্ঠ তার মাথার ভেতর ঘুরে বেড়ায়। আরও খারাপ হল, তার স্বপ্নে রহিমা দেখা দিতে শুরু করল। প্রথম স্বপ্নটা, রাত তখন প্রায় 1টে, সিরাজুল ভাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। স্বপ্নে তিনি দেখেন তিনি কাদের চাচার দোকানে বসে আছেন, কিন্তু দোকানে কোনো আলো নেই। পুরো দোকান ধোঁয়ার মতো কুয়াশায় ভরা। ঠিক সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মুখ দেখা যায় না, শরীর পাতলা, হাত লম্বা, আঙুলগুলো অস্বাভাবিকভাবে চিকন। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি ঠান্ডায় আছি সিরাজ, এত শীত লাগতেছে, তুই আমাকে একা ফেলে গেলি কেন? সিরাজ ঘামতে ঘামতে বলল, তুই কে? ছায়াটা মুখ ওপরে তোলে। মুখের জায়গায় শুধু একটা কালো ফাঁকা গহ্বর, কিন্তু গলার শব্দটা স্পষ্ট, আমি রহিমা, তুই কি মনে রাখস না? সিরাজ চিৎকার করে ঘুম ভেঙে উঠলেন। আশ্চর্য, তিনি সত্যিই ঘামে ভেজা, বাইরে কনকনে ঠান্ডা, অথচ তার শরীর গরম, শ্বাসকষ্ট। রাতের সেই স্বপ্ন তার মধ্যে এমন একটা আতঙ্ক ঢুকিয়ে দিল যে তিনি পরদিন দিনভর ঘর থেকেও তেমন বেরোলেন না। অস্বাভাবিক ঘটনার ধারাবাহিকতা। এর পরের দিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। দুপুরবেলা চার দোকানের পাশে রাখা পুরনো কাঠের তক্তাটা নিজের থেকেই পড়ে গেল। কেউ ছোঁয়নি, কেউ পাশেও ছিল না। পাশের বাড়ির বাচ্চারা চিৎকার দিয়ে দৌড়ে পালালো। চাচা শুধু বললেন, এটা আর দোকানের জায়গা না, এই জায়গায় কেউ জোর করে বসত বানাইছে। আরও একটা বিষয় লক্ষ্য করল গ্রামবাসী। দোকানের চারপাশে রাতের সময় বাতাস একেবারে থেমে যায়। গাছের পাতা, টিনের ছাল কিছুই নড়ে না, যেন জায়গাটা কোনো অদৃশ্য আচ্ছাদনে ঢাকা। তৃতীয় রাতে ভয় আরও গভীর হল। তৃতীয় রাতে রহিমার কণ্ঠ আরও স্পষ্ট হয়ে উঠল। সিরাজুল ভাই বাজার থেকে ফিরছিলেন। রাস্তা কুয়াশায় ঢাকা, শীত কেমন যেন কনকনে লাগছিল। ঘড়িতে তখন রাত 9টা। দোকানের পাশ দিয়ে যেতেই তিনি দেখলেন দোকান বন্ধ, কিন্তু ভেতর থেকে ম্লান আলো বেরোচ্ছে, যেন কেউ ভেতরে আছে। তিনি থামলেন। গলার ভেতর থেকে শুকনো বাতাস বেরোল। চাচাকে ডাকবেন, ঠিক তখনই ভেতর থেকে ফিসফিস কণ্ঠ, সিরাজ, তুই আমাকে দেখতে অল্প দেরি করলি। সিরাজুনের হাত ঠান্ডায় জমে গেল। তিনি এক পা পেছিয়ে গেলেন, কিন্তু ভয় তাকে স্তব্ধ করে রাখল। কণ্ঠটা এবার আরও কাছ থেকে, দোকানে আয়, আমার ঠান্ডা লাগতেছে। সিরাজুল আতঙ্কে দৌড়াতে শুরু করল। পাথরের মতো ভারী শ্বাস, বুক ধরফার করছে। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল পায়ের শব্দ, ঠক ঠক ঠক, হালকা কিন্তু খুব দ্রুত, যেন কেউ অদ্ভুত ভঙ্গিতে দৌড়ে আসছে। সিরাজ পেছনে তাকানোর ভুল করলেন। যা দেখলেন তা স্বপ্ন নয়, যা তিনি ওই রাতগুলোতে শুনেছিলেন তার বাস্তব রূপ। দোকানের অন্ধকার দরজার সামনে একটা লম্বা, চিকন, কুয়াশায় ঢাকা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার 2 চোখ জ্বলছে লাল আলোয়, আর মুখের গহ্বর থেকে বেরোচ্ছে শীতল কণ্ঠ, তুই চেঞ্জ সিরাজ, আমি এখানেই মরে গেছিলাম, এখানেই। সিরাজুল আর দাঁড়ালেন না, প্রাণপণে দৌড়ে বাসায় গিয়ে দরজা আটকালেন। সারা রাত কোনো আলো নেভাননি, শরীর কাঁপছিল, মনে হচ্ছিল সেই ছায়াটা দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। ভোরে চাচা তাকে দেখতে এলেন। সিরাজের চোখ লাল, মুখ শুকনো। চাচা বললেন,
তোর সঙ্গে যা হচ্ছে এটা সাধারণ না। রহিমার মৃত্যুটা পরিষ্কার ছিল না সিরাজ, তোর সঙ্গে ওর কি সম্পর্ক ছিল? সিরাজ মাথা নিচু করে বলল, রহিমা ছোটবেলা থেকে আমাকে পছন্দ করত, কিন্তু আমি কখনো গুরুত্ব দেইনি। তার মৃত্যুর আগের দিন ও আমাকে ডাকছিল, কথা বলতে চাইছিল। আমি বলেছিলাম পরে কথা বলবো। সিরাজের চোখ ভিজে উঠল। এরপর ও আর ফেলল না চাচা। ওর লাশ পাওয়া গেল দোকানের জায়গায়, আর আজ ও এখান থেকে ডাকছে। চাচা নিঃশ্বাস ফেললেন। হয়তো ওর শেষ কথাটা শোনানোর জন্যই ফিরছে। এই কথাটাই মাত্র শুরু, কারণ গ্রামের লোকেরা জানতে পারল রহিমার মৃত্যুটা সেই সময় যেমনটা বলা হয়েছিল তেমনটা মোটেই ছিল না। আরও ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল দোকানের সেই জায়গায়। সিরাজুল ভাই ও কাদের চাচা যখন ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিলেন, তখন ভোরের কুয়াশা ধীরে ধীরে সরতে শুরু করেছে। কিন্তু কুয়াশা সরে গেলেও হৃদয়ের ভিতরের ভয়টা মোটেও কমছিল না। কারণ এখন বিষয়টা আর শুধু ছায়া দেখার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা রহিমার মৃত্যুর স্মৃতি, অনুতাপ আর অপূর্ণ কিছু কথা, যার উত্তর না পাওয়া পর্যন্ত ছায়াটা শান্ত হবে না। গ্রামের পুরনো ঘটনা সেই দিন বিকেলেই সিদ্ধান্ত হয়, সবাইকে নিয়ে বসা দরকার। চাচা, সিরাজুল, হাফিজ, মোহররম আলী সবাই একসাথে মসজিদের বারান্দায় জড়ো হল। বয়স্কদের কেউ কেউ এই ধরনের ব্যাপার খুব গুরুত্ব দেয় না, কিন্তু গ্রামের মোড়ল আবিদ আলী এসে বসতেই পরিবেশ বদলে গেল। আবিদ আলী দীর্ঘশ্বাস ফেলে বললেন, রহিমার মৃত্যুর কথা তোমরা ভুলে গেছ, কিন্তু আমি ভুলিনি, কারণ তার দাফন হয়েছিল আমার হাতেই। সবার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, বাচ্চা মেয়ে ছিল, ভালো ছিল, কিন্তু তার মৃত্যুর আগের কয়েক মাস সে অদ্ভুত আচরণ করত। রাতে ঘুম ভেঙে কাঁদত, বলতো কেউ তাকে ডাকছে। মাঝে মাঝে বলতো চায়ের দোকান যেদিকে তৈরি হয়েছে সেদিকে কেউ তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই স্তব্ধ, কারণ তখনও সেখানে চায়ের দোকান ছিল না, শুধু খালি জমি, অন্ধকারে ভরা একটা জঙ্গল ঘেঁষা এলাকা। তারপর একদিন আবিদ আলীর গলা ভারী হয়ে গেল। রহিমাকে পাওয়া গেল ওই জায়গার পাশে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখে ভয়ে জমেছিল, যেন কোনো কিছু দেখে ওর প্রাণ বের হয়ে গেছে। কাদের চাচা বিস্ময়ে বললেন, কিন্তু গল্প তো ছিল ও দিক হারিয়ে পড়ে গেছে। আবিদ আলী মাথা নেড়ে বললেন, না, সত্য কখনো বলা হয়নি, কারণ ওর বাবা মা চাইছিল না গ্রামে মানুষ ভয় পাক, আর জায়গাটা পরে বেচে দেওয়া হয়। তুমিই দোকান করেছ চাচা। এই কথা শুনে কাদের চাচা পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। তার দোকান যে এমন এক মৃতের শেষ শ্বাসের জায়গায় তৈরি, এটা তিনি কখনো জানতেন না। সিরাজুলের দিকে সবার দৃষ্টি। এমন সময় হাফিজ বলল, রহিমার আত্মা যদি সত্যি শান্তি না পেয়ে ফিরে আসে, তাহলে সে তো সিরাজকেই ডাকবে, কারণ ওর শেষ কথা শুনতে চেয়েছিল। সবাই একসাথে তাকাল সিরাজুল ভাইয়ের দিকে। সিরাজ দৃষ্টি নিচু করে দাঁড়িয়ে, গলা আটকে গেছে। সে বলল, সত্যি, ওর শেষ কথাটা আমি শুনিনি। সেদিন সন্ধ্যায় ও ডাকছিল, বলছিল জরুরি কথা আছে। আমি হেসে বলেছিলাম পরে শুনব। তারপর ও আর ফিরে আসেনি। এক মুহূর্তের নীরবতা পুরো জায়গায় জমে উঠল। রাত বাড়তেই ঘটল আরও অদ্ভুত ঘটনা। সেই রাতের ঘটনাগুলো এবার আরও তীব্র হয়ে উঠল। রাত তখন প্রায় 11টা। গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছে। কুয়াশা আগের মতোই ঘন। সিরাজুল ভাই বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। মনে হচ্ছে কেউ তার জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। হঠাৎ জানালার কাঁচে টুপটুপ শব্দ, যেন কেউ নখ দিয়ে কাঁচে আলতো করে আঁচড় কাটছে। সিরাজের বুকের ভিতর ধক করে উঠল। তিনি উঠে জানালার দিকে তাকালেন। কাঁচের ওপাশে কুয়াশার ভিতর ধরা পড়ছে এক ঝাপসা আকৃতি, একটা মুখ, চেনা মুখ, রহিমার মুখ, অদ্ভুত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সেই ঠান্ডা ভাঙা কিন্তু খুব পরিষ্কার কণ্ঠ, সিরাজ, আমি ঠান্ডায় আছি, তুই আমাকে একা ফেলে গেলি কেন? সিরাজ পিছিয়ে এসে দেয়ালে ঠেকে দাঁড়ালেন। তিনি চিৎকার করতে চাইলেন, আওয়াজ বের হল না।
এরপর কণ্ঠটা অবকস্মাৎভাবে বদলে গেল, আরও গভীর, আরও ভারী। আমার শেষ কথাটা তোকে শুনতেই হবে। জানালার কাঁচ ঠক ঠক করে কাঁপতে লাগল, যেন বাইরে কেউ জ্বলে ধাক্কা দিচ্ছে। পুরো জানালা দুলছে। সিরাজ দৌড়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে চাচার বাড়িতে ছুটলেন। কিন্তু বাইরে পা রাখা মাত্রই তিনি দেখলেন রাস্তার পাশে অন্ধকারে ঠিক চায়ের দোকানের সামনে একটা ছায়া দাঁড়িয়ে, লম্বা চিকন ঝুলে থাকা হাত, দুই চোখ লালচে অগ্নির মতো জ্বলছে। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল আর সেই পরিচিত কণ্ঠে বলল, সিরাজ, তুই আমার সাথে আসবি। আমার শেষ কথা বলার জায়গা এই দোকানটা। সিরাজ দৌড়ে চাচার বাড়িতে ঢুকে দরজা বন্ধ করলেন। চাচা আতঙ্কিত। তিনি কাঁপা গলায় বললেন, তোরে দেখছে আবার? সিরাজ শুধু মাথা নেড়ে বললেন, ও চায় আমি দোকানে যাই, ওর শেষ কথা শোনার জন্য। চাচা তাঁপা গলায় বললেন, যদি রহিমা সত্যি শান্তি না পেয়ে থাকে তাহলে ওর শেষ কথাটা শোনা লাগে রে সিরাজ, নইলে এই অভিশাপ থামবে না। সিরাজ নীরব, কিন্তু তার চোখে ভয় ছড়িয়ে আছে পুরোটা দখল করে। আর সেই রাতে দোকান থেকে আবারও ভেসে এলো সেই ভাঙা মেয়েলি কণ্ঠ, সিরাজ, আগামীকাল শেষবারের মতো। অর্থাৎ রহিমা আরেকবার ডাকবে, এবং এবার সিরাজুলের সামনে যে সত্য এসেছে তা আরও ভয়ঙ্কর। শীতের রাতের সেই ঘটনাগুলো আমি যতই পরিষ্কারভাবে সাজাতে যাই ততই বুঝতে পারি ওটা কোনো সাধারণ রাত ছিল না। আর দুলাল চাচার মুখে শোনা শেষ অংশটাই সবচেয়ে অস্বস্তিকর, যেন পুরো ঘটনাটার ব্যাখ্যা এখানেই লুকিয়েছিল। ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর রাত। দুলাল চাচা বলছিলেন, ওই রাতটার কথা না বললেই ভালো ছিল, কিন্তু তুই যেহেতু পুরো গপ্পটা জানতেই চাস তাহলে শোন। আমার দোকানে ওই লাল পাঞ্জাবিওয়ালা লোকটা যে এসেছিল তার পরের দিন থেকে পুরো গ্রামটায় অদ্ভুত সব ঘটনা শুরু হয়ে গেল। গ্রামটায় তখন মাঝে মাঝে গাছের ডালে ঝুলে থাকা লাল কাপড় দেখা যেত। কেউ গিয়ে দেখলে মিলত না। রাতের বেলা রাস্তায় হাঁটলে মনে হতো কেউ পিছনে পায়চারা করছে, কিন্তু ঘুরে তাকালে লম্বা ফাঁকা রাস্তা। সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল ওই চায়ের দোকানের পাশের বট গাছটা। ধীরে ধীরে সবাই বলতে শুরু করল, ওই গাছটার ওপর কিছু একটা নেমে এসেছে, অস্বাভাবিক শব্দ। একদিন রাত 12টার দিকে দুলাল চাচার দোকান গুটাচ্ছিলেন। হঠাৎই বটগাছের দিক থেকে শুনলেন, চা দিবি। গলা ছিল শুকনো, কর্কশ, মানুষের মতো লাগত না, আবার পুরো অমানুষও নয়। দুলাল চাচা ভয়ে জমে গেলেন। দোকানের লাইট টিম টিম করছিল। কুয়াশা এমন ঘন ছিল যে কয়েক ফুট দূরেও কিছু দেখা যাচ্ছিল না। তিনি গলা শুকিয়ে বলতে বললেন, কি কি কে তুমি? উত্তর এলো, দেখ না আমাকে। সেই শব্দে ছিল এমন এক শীতলতা, যেন কেউ দরজা চাপা দিয়ে পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। দুলাল চাচা আলোটা একটু উঁচু করে ধরতেই কুয়াশার মধ্যে একটা বেঁকে থাকা অবয়ব দেখা গেল। লাল কিছু একটা হাওয়ায় ধীরে দুলছে। তিনি ভাবলেন কাপড় হবে, কিন্তু আলো আরও কাছে নিতেই দেখলেন এটা কাপড় না, মানুষের ধড়। গলা থেকে মাথাটা নেই, আর সেই ধড়টাই নড়ছিল ধীরে ধীরে। দুলাল চাচা চিৎকার করে দৌড়ে দিলেন। পেছন থেকে আবার সেই কর্কশ গলা, চা দিবি। তারপর গাছটা কাঁপতে শুরু করল, যেন ঝড়ে পড়ছে। পরের দিন ভোরেই গ্রামবাসী এসে দেখে বটগাছের নিচে অগোছালো মাটির দাগ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। দোকানের দরজায় আঁচড়ের চিহ্ন, যেন নখ দিয়ে কেউ ঘষে গেছে। লোকজন ভয় পেয়ে যায়। তবে যা ঘটল তৃতীয় রাতে তা পুরো গ্রামকে আতঙ্কে ফেলল। সেদিন রাত 1টার দিকে দুলাল চাচা ঘরে। হঠাৎ জানালায় টুপটাপ শব্দ। তিনি বাইরে তাকাতেই দেখলেন একটা লাল রঙের কাপড় ঝুলছে জানালার গ্রিলে। কাপড়টা যেন বাতাসে উড়ছে না, বরং কেউ টেনে ধরে দুলাচ্ছে। চাচার বুক ধুকপুক শুরু হলো। ঠিক সেই সময় দরজার বাইরে কাঠের স্যান্ডেলের শব্দ, টক টক টক, যেভাবে আগের দিন দোকানে এসেছিল সেই লোকটা। কিন্তু সেই লোকটার তো শীতল শরীর ছিল, মাথা ছিল নিচু, আর সে যেদিকে তাকাতো মনে হতো আশেপাশের আলো একটু করে নিভে যাচ্ছে।
দুলাল চাচা ভয়ে জানালার পর্দাটা পাশে সরালেন। বাইরে বটগাছের নিচে একটা লাল পাঞ্জাবি পরা মানুষ দাঁড়িয়ে, কিন্তু তার মাথাটা নেই। তবুও সে যেন তাকিয়ে আছে, আর বাতির আলো তার চারপাশে গিয়ে যেন গিলে ফেলছে। দুলাল চাচা দরজা আটকাতে গেলেন, তখনই দরজার অন্য পাশ থেকে 3 বার চাপ। ঠক ঠক ঠক। চাচা ভয়ে কেঁপে কেঁপে বললেন, কে? কিছুক্ষণ চুপ। তারপর আগের সেই কর্কশ গলা, চা দিবি? দুলাল চাচা সোজা অজ্ঞান। গ্রামের পুরনো ইতিহাস। দুলাল চাচা বলেন, পরের দিন গ্রামের বয়স্করা ডেকে পাঠালেন। তারা জানালো যে এই বটগাছটার নিচে এক সময় এক লোককে খুন করা হয়েছিল। সে ঠিক লাল পাঞ্জাবি পরেছিল, আর তার মাথাটা পাওয়া যায়নি কোনোদিন। গ্রামের বিশ্বাস, যে মৃত্যু অপূর্ণ থেকে যায় সে মৃত্যু শান্তি পায় না। আর সেই লোকটা চায়ের দোকানটাতে নেমে এসেছে, কারণ তার শেষ রাতেও তাকে নাকি চা খেতে দেখা গিয়েছিল। এখন তার ছায়া চায় শেষ চুমুকটা। দুলাল চাচা বলেন, বাবা, সেদিন আমি অজ্ঞান হওয়ার পর নাকি আমার মুখের কাছে কেউ নিঃশ্বাস নিয়ে একবার বলেছিল, দেখবি আমাকে আবার। এরপর থেকে দোকানটা যতই বন্ধ করার চেষ্টা করি, মাঝরাতে দরজাটা খুলে যায়। চায়ের কাপ একা একাই উল্টে পড়ে, স্টিলের চামচ মেঝেতে ঠক ঠক শব্দ করে। একদিন ভোরে দোকান খুলতেই তিনি দেখলেন টেবিলের উপর রাখা একটা মাটির কাপে চা ভরা। কাপের সাইডে লাল রঙের হাতের দাগ, মানুষের হাত নয়, অন্য কিছুর। দুলাল চাচা আমার দিকে তাকিয়ে বলে, তুই যেদিন গেলি দোকানে, আমি তোকে রাতের দিকের ঘটনা বলিনি, ভয় পাবে ভেবে। এখন বললাম, কারণ অনেক দিন ধরে আমি দেখছি তোর পিছন দিকেও মাঝে মাঝে লাল কিছু নড়ে ওঠে। জানি না ভ্রম নাকি অন্য কিছু, কিন্তু তুই এখানে এলে সন্ধ্যের পর আর রাস্তায় হাঁটবি না। শীতের রাতে চায়ের দোকানের আলোর পাশ দিয়ে যেও না, একা কখনোই না। তারপর তিনি নিচু স্বরে বলেন, যদি কখনো মাঝরাতে দরজা বা জানালায় ঠক ঠক শব্দ শুনিস, আর কেউ যদি বলে, চা দেবি, উত্তর দিস না, কখনোই না। চাচা থেমে আমার দিকে তাকালেন। তার চোখে যেন সেই রাতের আতঙ্ক এখনো আটকে আছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি তো বললেন সে আবার দেখা দেবে। দুলাল চাচা ধীরে ধীরে মাথা নাড়লেন, এবং ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে মৃদু ঠক ঠক শব্দ এলো। আমরা দুজনে একসাথে দরজার দিকে তাকালাম। চাচা ফিসফিস করলেন, বুঝলি তো, বলেছিলাম। দরজার ওপাশ থেকে ভেসে এলো, চা দিবি। এতেই গল্পটা শেষ হলো, কিন্তু শীতের রাতে চায়ের দোকানটা এখনো আছে। লোকেরা বলে, রাত গভীর হলে সেখানে একজন আসে যার মাথা নেই, তবুও সে খোঁজে এক কাপ গরম চা।